শুভ সন্ধ্যা। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অ্যাডভান্স সার্টিফিকেট কোর্সের ফাইন আর্টস টেকনোলজির শিক্ষার্থীদের প্রথম পর্বের শিক্ষার্থীদের নিয়ে আমরা ক্লাস শুরু করেছি। আমাদের এ সময় রেজিস্ট্রেশন চলছে। রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পরপরই 1 থেকে 1.5 মাসের মধ্যেই কিন্তু আমাদের প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি ঘোষণা করবে এবং তার আগেই আমাদের মধ্য পর্বের পরীক্ষা নিতে হবে। আমরা অনলাইনে আপনাদের পরীক্ষা গ্রহণ করব এবং ফিজিক্যালিও কিছু পরীক্ষা থাকবে। আপনাদের অনলাইনে পরীক্ষা দিতে চাইলে আপনাদের সবার ফোনে, মোবাইল ফোনটাতে গুগল অ্যাকাউন্টটা সচল আছে কিনা এটা আপনাকে টেস্ট করে নিতে হবে। আপনি যদি এটা নিজে বুঝতে পারেন কোনো অসুবিধা নেই। যদি আপনি এটা না বোঝেন তাহলে আশপাশ যেসব ইয়াং ছেলে মেয়েরা আছে তারা ভালোভাবে মোবাইলটা বোঝে, তাদের কাছে আপনার মোবাইলটা নিয়ে আপনার ইমেল অ্যাকাউন্টটা তাকে দেখাবেন, দেখি বলবেন যে ইমেল অ্যাকাউন্টটা চালু আছে কিনা। অথবা আমাকে আপনার ইমেল করবেন, আমি ইমেল আইডি আমাদের চ্যাট উইন্ডোতে দিয়ে দিচ্ছি। আপনার সেই অ্যাকাউন্টে আপনি যদি ইমেল করে দেন তাহলে আমার কাছে যদি পৌঁছায় তাহলে বোঝা যাবে যে আপনি ইমেলটা আপনার সচল সচল আছে। ইমেল অ্যাকাউন্ট সচল না থাকলে আপনি পরীক্ষায় বসতে পারবেন না। পেছনে কারণ হচ্ছে আমরা যখন পরীক্ষা নিই ছেলেমেয়েরা অসাধুতা করছে কিনা, ঠিক সময় পরীক্ষা দিচ্ছে কিনা, এটা ফিজিক্যালি এটা দেখভাল করার সুযোগ নেই, যেহেতু আমরা দূরে দূরে থেকেই পরীক্ষায় বসছি। সে কারণে আমরা গুগলের হেল্প নিই। গুগল টাইম বা অন্যান্য যে বিষয়গুলো সেগুলো সে খুব চমৎকার ভাবে মেনটেন করতে পারে। তা গুগল যাকে চিনতে পারবে না তাকে পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ থাকবে না। সেজন্য আপনারা দেখবেন যে এটা জানেন কিনা। আমরা নেক্সট সপ্তাহের শুরুতে আমরা একদিন ট্রায়াল করব। আমরা একটি ট্রায়াল প্রশ্ন গ্রুপে আমরা আহ, দেব। আপনারা সেই প্রশ্নটা ঢুকতে পারছেন কিনা এবং প্রশ্নটা ঢুকতে পারলে সেটা সলভ করবেন। সত্য মিথ্যা বা কম বেশি উত্তর এটা নিয়ে কোনো প্রশ্ন নেই, প্রশ্ন হচ্ছে যে আপনার উত্তরটা আমার কাছে পৌঁছালো কিনা। এখানে ঢুকবার সময় আপনার ইমেল আইডিটা দিয়ে দিতে হয়। আর আপনি যে প্রতিষ্ঠানের শিক্ষার্থী সেই প্রতিষ্ঠানের নামটা চয়েস করে দিতে হয়, আপনার নামটা বা রোল নাম্বারটা লিখে দিতে হয়। দিয়ে এবার প্রশ্নটা দেখে আপনি সঠিক উত্তরগুলো বাছাই করে বা ফাঁকা জায়গায় পূর্ণ করে সত্য মিথ্যা নির্বাচন করে আপনি উত্তর দেবেন। এবং উত্তর দেওয়ার সাথে সাথে আপনি যেমন নম্বর জানতে পারবেন, আমরাও নম্বর জানতে পারবো। আপনার দ্বিতীয়বার প্রবেশ করে আপনার ওই নম্বর কারেকশন করবার কোনো সুযোগ নেই। আর নির্ধারিত সময়ের আগে আপনার স্ক্রিনে প্রশ্ন পৌঁছে যাবে, কিন্তু আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন না। নির্দিষ্ট সময় হলেই প্রশ্নটা ওপেন হবে এবং আপনাকে সে সময় উত্তর দিতে হবে। এবং নির্ধারিত সময়ের অন্ততপক্ষে 10 সেকেন্ড আগে আপনি ক্লোজ করবেন, নইলে আপনার প্রশ্নটা উত্তরটা আমাদের কাছে পৌঁছাবে না। এই যে নিয়মগুলো বললাম এগুলো আপনারা মানবার চেষ্টা করবেন। যাই হোক, আমরা আজকের ক্লাসে আসতে চাইবো। লিপিকা পাল সে শেষ পর্যন্ত আমাদের কথা শুনবার তার উপায় হলো না। আর যার নামটা আমরা পড়তে পারছি না, এক হচ্ছে তার ক্যামেরা চালু নেই, 2 নম্বর হচ্ছে এত লম্বা একটা আইডি থাকে যে তা থেকে বাছাই করবার কোনো সুযোগ নেই, সে এখন আর আমাদের সাথে নেই। তো যাই হোক, যারা এই সমস্যায় থাকেন ক্লাস টাইমের বাইরে আমার সঙ্গে একটু কথা বলবেন। আমি তো নোটিশের আমার ফোন নাম্বারটা দিই, সেই ফোন নাম্বারে কথা বললে আপনার এই সমস্যাটা কিন্তু থাকবে না। যাই হোক, আমরা আজকে ক্লাস শুরু করতে চাই। আমরা স্ক্রিন শেয়ারে আমরা ক্লাসটা শুরু করি। এই হচ্ছে আমাদের আজকে ক্লাস। আমরা বিশ্বশিল্পের ইতিহাস, যার বিষয় কোড 12-111 12111। এখানে আমরা প্রাগৈতিহাসিক শিল্পকলার উপরে আলোচনা করব। প্রাগৈতিহাসিক শিল্পকলা থেকে প্রাচীন শিল্পকলা, মূলত প্রাগৈতিহাসিক শিল্পকলার বা অংশে প্রাচীন শিল্পকলা নিয়ে আমরা কথা বলবো, প্রাচীন গুহাচিত্র নিয়ে কথা বলবো। প্রাগৈতিহাসিক আর প্রাচীন বিষয়টা কি এ বিষয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। প্রাগৈতিহাসিক সময়টা হচ্ছে যে যে সময়ে ইতিহাস জন্মগ্রহণ করেনি, বা যেই সময়ে ইতিহাসের কোনো
উপাদান পাওয়া যায় না বা লিখিত ইতিহাস নেই, সেই সময়ের মানুষের জীবনযাত্রা এবং তাদের দ্বারা সৃষ্ট শিল্পকর্ম সেটা নিয়ে যে আলোচনা, সেটা হচ্ছে প্রাগৈতিহাসিক শিল্পকলা। আর যে সময় থেকে আহ, ইতিহাস লেখা শুরু হয়েছে এবং ইতিহাসের উপাদানগুলো যথাযথভাবে পাওয়া যায়, সেই সময়ের প্রথম দিককার যে অংশটা সেটা হচ্ছে প্রাচীন শিল্পকলা। আমরা এই প্রাচীন শিল্পকলাও কিন্তু বেশিরভাগ কিন্তু গুহা চিত্র হিসেবে পাই। আর বেশ কিছু স্থাপত্য কীর্তিতেও আমরা পাই। এই স্থাপত্য কীর্তির মধ্যে কিছু কাঠের কাজ আছে, কিছু পাথরের কাজ আছে, কিছু ধাতুর উপরে কাজ আছে, আর বাকিগুলো ধ্বংসপ্রাপ্ত হয়েছে। তা আমরা এর মধ্যে যে কাজগুলো গুহার মধ্যে হয়েছে এরকম কাজ নিয়ে আমরা আসলে আলোচনা করতে চাই। এই গুহা আহ, প্রাচীন কালের গুহা যেহেতু, সে কারণে আর এই সময়ে যেহেতু মানুষের প্রযুক্তি অনেক উন্নত হয়েছে, আজকের সময়ের সঙ্গে তার তুলনা করা চলে না, কিন্তু তারপরেও সে সময়ের মানুষ 10,000 বছর আগের মানুষের থেকে অনেক বেশি উন্নত হয়েছে। তারা অনেক বেশি ভালো ভালো হাতিয়ার আবিষ্কার করেছে এবং ধাতুর আবিষ্কারটা শিখে ফেলেছে, ভালোভাবে আয়ত্ত করতে পেরেছে। ফলে এই প্রাচীন মানুষ তারা পাথর কেটেও গুহা তৈরি করেছে। তো সেই বিবেচনা থেকে গুহাটাকে আমরা দুভাগে ভাগ করি। আমরা যদি আলোচনায় ঢুকে পড়ি, আমাদের আলোচনার মধ্যে প্রাচীন গুহা, এই দু ধরনের গুহা থাকবে। একটা হচ্ছে প্রাকৃতিক গুহা আর একটা মানুষের তৈরি করা গুহা। প্রাকৃতিক গুহা মানে আহ, ভূপ্রকৃতির কারণে, আবহাওয়ার পরিবর্তনের কারণে বা আহ, বরফ জমেছিল, সরি পানি ছিল, সেটা শীতের সময় বরফ হয়ে আয়তনে প্রসারিত হয়ে পাথরটাকে ফাটিয়ে দিয়েছে। এভাবেই পাথরের মাছ দিয়ে ফাটল তৈরি হয়ে গুহা তৈরি হয়েছে। অথবা কোথাও একটি হ্রদ ছিল পাহাড়ের উপরে, সেই হ্রদ সেও একটি ফাটলের মধ্যে দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল, শীতের সময় সেটা জমে গিয়ে আয়তনে প্রসারিত হয়ে পানি প্রবাহের পথটাকে বাড়িয়ে দিয়েছে। ভেঙে ফেলার কারণে, টুকরো টুকরো হওয়ার কারণে, পাথর সরে যাওয়ার কারণে পানি প্রবাহের পথ তৈরি হয়েছে। এভাবে গুহা তৈরি হয়েছে। আর একটা শেল্টার হাউস আমরা এর আগেই আলোচনা করেছিলাম, আমরা যখন প্রাগৈতিহাসিক শিল্পকলা নিয়ে আলোচনা করেছিলাম, প্রাগৈতিহাসিক চিত্রমালা নিয়ে। সেখানে পাহাড়ের পাশে ঢালটা একটি বিশেষ কার্ভ হয়ে থাকার মাথার উপরে আচ্ছাদন হয়েছে, কিন্তু পুরো ঘরের মতো বা গুহার মতো নেই, এটাকে রক শেল্টার বলা হচ্ছিল। সেগুলো প্রাকৃতিক ভাবে বা মানুষের তৈরি হতে পারে। তো যাই হোক, আমরা প্রাচীন কালের মানুষের যে শিল্পকলা, সেই শিল্পকলা আমাদের ভারতীয় উপমহাদেশের বা আশপাশ যে সমস্ত গুলো আছে সেগুলো আমাদের আলোচনা আজকে থাকবে। আমরা পরবর্তী সময় আহ, পৃথিবীর বিভিন্ন দেশে দেশে এই প্রাচীন কালের যে শিল্প চর্চা হয়েছে সেসব নিয়ে আমরা আলোচনা করব। আমরা মূলত প্রাচীন কালের যে গুহা চিত্র, সেই গুহা চিত্র নিয়ে কথা বলবো। ভারতের দুটো খুব প্রসিদ্ধ গুহা অঞ্চল আছে। একটি হচ্ছে অজন্তা আর একটা হচ্ছে ইলোরা। দুটোই ভারতের মধ্যপ্রদেশে অবস্থিত। এই দুটো আমাদের সিলেবাসে তো অবশ্যই সন্নিবেশিত আছে। এই অজান্তা এবং ইলোরা খুবই প্রসিদ্ধ, এবং এর প্রসিদ্ধর যদি আমরা মাত্রা বা মেজারমেন্ট বা প্যারামিটার দিয়ে বোঝাতে চাই, তাহলে এটা বলবো যে পৃথিবীর মানে শীর্ষস্থানীয় যে শিল্প চর্চা বা শিল্প শিক্ষা যে কেন্দ্র, সেই কেন্দ্র কিন্তু এই অজান্তা ইলোরা। এই অজান্তা ইলোরাকে কিন্তু মন্দিরও বলা হয়ে থাকে। এখানে আহ, মন্দিরের মতো এইটা, এগুলো তো তৈরি অবশ্যই হয়েছে, কিন্তু এখানে পূজা অর্চনা হয় না বা ভগবানের উপাসনা হয় না বা ঈশ্বরের উপাসনা হয় না। কিন্তু যারা এই শিল্পকর্ম সৃষ্টি করেছিল বা গুহা তৈরি করেছিল, তাদের অবশ্য মনে এবং মননে ঈশ্বর চিন্তা অবশ্যই ছিল। আমরা সেই বিষয় নিয়ে কথা বলতে পারবো। আমরা প্রথমে আলোচনা করব এবং আমরা খুব সংক্ষিপ্ত আলোচনা করব। আমরা ইলাবোরেটলি পরের ক্লাসে আলোচনা করব। সেটা হচ্ছে প্রথমত অজান্তা গুহা চিত্রমালা বা গুহামালা। এই গুহামালা বলতে আমরা যেটা বুঝি, গুহা তো বটেই, আর মালা বললে তখন একাধিক হওয়ার কথা। এইটা আহ, মধ্যপ্রদেশের আহ, একটি পাহাড়ি অঞ্চল, অনেকটা দূর, প্রায় শহর থেকে 100 কিলোমিটার, 150 কিলোমিটার, কোনো দিকে 300 কিলোমিটার দূরত্ব সম্পন্ন একটা আহ, আহ, বন। সেই বনের ভেতরে একটা পাহাড়ের মধ্যে এই গুহা অঞ্চল গঠিত বা তৈরি হয়েছে। এটা আহ, খ্রিস্টপূর্ব আহ, 200 বছর, কোন কোন ঐতিহাসিকরা এটাকে 300 বছর বলছেন, থেকে শুরু করে খ্রিস্টাব্দ
পাঁচ পর্যন্ত, মানে পঞ্চম শতাব্দী পর্যন্ত এই 700 750 বছর ধরে এই গুহাগুলো তৈরি করা হয়েছিল। অজন্তা গুহামালায় এখানে 29টা গুহা আছে। এই 29টা গুহার মধ্যে আহ, এটা পাহাড়টা অনেকটা অশ্বক্ষুরাকৃতি, এরকম একটা ব্যান্ড হয়ে আসছে, এবং ওর পাশ দিয়ে একটা নদী আছে। সেই নদীটার পাশকে কেন্দ্র করেই মূলত এই গুহাটা, এই পাহাড়টা তৈরি, এবং পাহাড়ের পাশ কেটেই ওর ভেতরেই গুহা তৈরি করা হয়েছে। তো যাই হোক, আমরা সেই গুহা নিয়ে যখন আমরা আলোচনা করব, সেই গুহাতে কি আছে, এখানে গুহায় ছবি আছে, বা সেই সময়ের মানুষ তারা চিত্র অঙ্কন করেছিল, মানে চিত্রকলা আছে, আছে সেখানে ভাস্কর্য আছে। এখন দু ধরনের ভাস্কর্য, একটা সরাসরি 3 ডাইমেনশনাল ভাস্কর্য, তার মানে পূর্ণাঙ্গ ভাস্কর্য, তার মানে তার সামনে পিছনে যাওয়া যায় এরকম ভাস্কর্য আছে। আর কিছু রিলিফ ভাস্কর্য, তার মানে পাহাড়ের পৃষ্ঠদেশ খোদাই করে এই ভাস্কর্যটা নির্মাণ করা হয়েছে, নিচের দিকে যাওয়ার উপায় নেই, এটাকে রিলিফ ভাস্কর্য বলে। এরকম ভাস্কর্য আছে। আর স্থাপত্য হচ্ছে পাহাড় কেটে এখানে ইমারত তৈরি করা হয়েছে, গৃহ নির্মাণ করা হয়েছে। এই তিনটার সংমিশ্রণ এখানে আছে। ফলে এই যে চিত্রকলা, ভাস্কর্য, স্থাপত্য এবং নান্দনিক প্রায় সবগুলোর উপাদান কিন্তু এই অজন্তা গুহা যে শিল্পকলা সেখানে আছে। সে কারণে শিল্পকলার বিচারে যতগুলা প্যারামিটার আছে তার অধিকাংশ গুলাই এটাকে শুধু টাচ করে না, এটা মানোত্তীর্ণ একটা শিল্পকলা। আমরা এর বাইরে ইলোরার একটা আহ, শিল্প অঞ্চল বলবো, এখানে একটি বিশেষ ধরনের শিল্পকলা আছে, সেটাকে মনোলিথিক ভাস্কর্য। তার মানে একটা পাথর খণ্ড দিয়েই একটা শিল্পকর্ম নির্মাণ করা হয়েছে। সেটা যে কি বিশাল প্রসারিত বা বিশাল মাত্রার, সেটা আমরা যখন এটা নিয়ে আলোচনা করব তখন এটা বোঝা যাবে, যে 3 তলা বিল্ডিং পুরো একটা পাথর কেটে তৈরি করা হয়েছে, এবং সেই পাথরের ভেতরে খোদাই করে করে সেই তার মধ্যে একাধিক গৃহ নির্মাণ করা হয়েছে, তার মধ্যে ভাস্কর্য নির্মাণ করা হয়েছে, তার সমস্ত ধরনের অলঙ্করণ তৈরি করা হয়েছে, শুধুমাত্র পাথর কেটে পাশের থেকে পাথর সরিয়ে নিয়ে আসার মাধ্যমে। এর বাইরে আরেকটা অঞ্চল আছে, সেটাও ভারতের মধ্যপ্রদেশে, সেটাকে আহ, বাঘ গুহা চিত্র বলে, এটাও খুব প্রসিদ্ধ। আমাদের সরাসরি সিলেবাসের শব্দ চয়নে এখানে আসেনি বাঘ গুহা চিত্র, কিন্তু বাঘ গুহা চিত্র এবং রাজগীর যে শঙ্খলিপি, এই দুটো বিষয়ে আমাদের জানা দরকার, যারা আমরা শিল্পকলার শিক্ষার্থী। দুটোই আমাদের শিল্পকলার বিচারে অবশ্যই আহ, জানবার মতো বিষয়। আমরা সে বিষয় নিয়ে আলোচনা নিশ্চয়ই করব। এখন আমরা কিছু ছবি দিয়ে এবং টেক্সট দিয়ে আমরা আহ, শিল্পকর্ম বিবেচনায় অজান্তা এবং ইলারাকে আমরা বুঝবার চেষ্টা করব। আজকে ইলারা পর্যন্ত যাওয়ার সুযোগ নেই, আমরা অজান্তার একটা অংশ পর্যন্ত আলোচনা করব। অনেকেই ইতিমধ্যে আহ, আপনাদের ক্যামেরা বন্ধ করেছেন, এবং আমি নিষ্ঠুরভাবে তাদেরকে ক্লাসরুমের বাইরে নিয়ে যাচ্ছি। আপনারা যারা ক্লাস রুমের বাইরে গেলেন তাদের জন্য দুঃখ প্রকাশ করে আমরা বাকি কাজটা এগিয়ে নিতে চাই। এই অজান্তা ইলোরার উপরে ভারতীয় একজন নৃতত্ত্ববিদ এবং ঐতিহাসিক নারায়ণ সান্যাল, তিনি একটা বই লিখেছিলেন। এই বইটার নাম হচ্ছে অজন্তা অপরূপা, বা অপরূপা অজন্তা, এরকম নামেই এটা ছিল। প্রথমে অপরূপা অজন্তা নামে ছিল, পরে এটার নানান কারণে এটা পরিবর্তিত হয়ে এটা অজন্তা অপরূপা এই নামে এই মুহূর্তে এখন বইটা পাওয়া যায়। এই বইটার লেখা যে সময়, সেই সময় আমি সবে জন্মগ্রহণ করেছি, 1965 সালে এই বইটা লেখা হয়েছিল। তারপরে এটা মানে যেহেতু ভারতের বিশ্ববিদ্যালয় স্তরে এটা পাঠ্য, আমাদের দেশেও এটা পাঠ করা হয় বিশ্ববিদ্যালয় স্তরে, সে কারণে এটার বহু সংস্করণ হয়ে আধুনিক সংস্করণ পাওয়া যায়। আপনারা চাইলে ঢাকায় বসেও ওই বইটা আসলে কিনতে পারবেন। এর বাইরে আমরা 22 সালের ডিসেম্বরে অজন্তা ইলোরা ভিজিট করবার জন্য গেছিলাম। ওখানে অজন্তা ইলোরা কর্তৃপক্ষ ওখানেও একটা, ওরা একটা ডকুমেন্টারি প্রচার করে বা
দর্শকদের কাছে ওরা পৌঁছে দেয়। এখানে এই যেহেতু অজন্তা এলোরা মধ্যপ্রদেশে, সেখানে বাংলার প্রচলন তো নাই। এবং আন্তর্জাতিকভাবে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যেহেতু দর্শকরা সেখানে যায় দেখবার জন্য, এবং যারা ইতিহাস নিয়ে পড়ালেখা করেন কিংবা শিল্পকলা নিয়ে, তারা তো ডকুমেন্টারি সংগ্রহের জন্য যায়। সঙ্গত কারণে ইংলিশ ভার্সানের উপর পড়া যায় এবং খুবই তথ্য নির্ভর এখানে। আহ, যেহেতু এটা তাদের রাষ্ট্রীয় প্রেস থেকে এটা ছাপা হয় রাষ্ট্রের নিজস্ব তত্ত্বাবধানেই। তো যাই হোক, অজান্তা ইলোরার উপরে অসংখ্য বই পরবর্তী সময় এসেছে, খুব ভালো বই আছে, আপনারা পেতে পারবেন। সংগ্রহে রাখা খুব জরুরি। আমরা এবার পরের স্লাইডে আসি। এইটা হচ্ছে অজান্তা ইলোরার যে ম্যাপটা। এই যে আমি যেখান থেকে কার্সারটা নিয়ে যাচ্ছি, এই অঞ্চল দিয়েই মূলত, এটা হচ্ছে একটা নদী, এটা হচ্ছে নদীর প্রবাহ। আর এটা হচ্ছে পাহাড় ছিল, পাহাড় কেটেই এই আহ, আহ, যে ঘরগুলো তৈরি করা হয়েছে। এই একটা ঘর দেখা যাচ্ছে, এই একটা ঘর দেখা যাচ্ছে, এটা দেখা যাচ্ছে, এটা দেখা যাচ্ছে, এভাবে এখান থেকে পাশাপাশি সাজিয়ে মূলত 30টা ঘর আছে। ক খ নাম্বার থাকার কারণে 29-এ এসেছে, একই নাম্বারের একাধিক থাকার কারণে। এইটা ভারতের যে মধ্যপ্রদেশের রাজধানী তো মূলত মুম্বাই, বোম্বে যারা বলে। কিন্তু সেখানে ঔরঙ্গাবাদ বলে একটি জেলা আছে, খুবই প্রসিদ্ধ জেলা। সেই উম, জেলা থেকে 100 কিলোমিটার দূরে। আর আমরা এদিক দিয়ে যদি যাই, তাহলে প্রথমে যে রেল স্টেশনটা কাছাকাছি পড়ে সেটাকে বলা হয় জলগাঁও। জলগাঁও থেকে এরকম 45 থেকে 50 কিলোমিটারের কাছাকাছি গেলেই কিন্তু এই গুহা অঞ্চল পাওয়া যায়। এই গুহা, যেহেতু এই অঞ্চলটা সংরক্ষিত, এখান থেকে যে আমরা যে গাড়িতে যাচ্ছি সেই গাড়ি থেকে নামিয়ে দেয়। তারপর আহ, সরকারি পৃষ্ঠপোষকতায় ওখানে আরেক ধরনের বিশেষ বাস আছে, শীতাতপ নিয়ন্ত্রিত ব্যাটারি চালিত বাস। সেই বাসে মূল জঙ্গলের মধ্যে ওরা নিয়ে যায়, এবং পাহাড়ের ঠিক ওখানে যে টুরিস্টদের যেখানে এন্টারটেইন করবার জায়গা, সেইখানেই মূলত টুরিস্টদের নামিয়ে দেয়। তারপর পায়ে হেঁটেই পাহাড়ের উপরে উঠতে হয়। ওই যে পাহাড়টার আহ, ওইখানকার যে ভূমির সমতল, যেহেতু এটা পাহাড়ি অঞ্চল, এটা আমাদের দেশের ভূমি সমতলের সঙ্গে মিলবে না। আহ, সেটা কিন্তু অনেক উঁচু অঞ্চল, যাকে আমরা মালভূমি অঞ্চল বলি। মালভূমি অঞ্চলের মধ্যে যে টিলা বা পাহাড়, এটার উচ্চতা ওইখানকার সমতল থেকে প্রায় 250 ফুট পর্যন্ত এর উচ্চতা। 200 থেকে 250 ফুট উচ্চতায়, বিভিন্ন উচ্চতায় এই এই গুহাগুলো নির্মাণ করা হয়েছে। এই গুহাগুলা দূর থেকে দেখলে কিরকম দেখায়, আমরা এই ছবিটা দিয়ে এখান থেকে আমরা একটু বোঝাতে পারবো। আমরা যেখান থেকে উঠে গেছি সেখান থেকে আসার পরে এই পাহাড় কেটে, এই সাইডটা কেটে, এটা কিন্তু ঢালু ছিল, এই ঢালু অঞ্চল কেটে এখান থেকে একটা রাস্তা নির্মাণ করা হয়েছে। এটা কিন্তু আমরা একটা অংশ দেখতে পাচ্ছি। আর এইগুলো আমি যেখানটা কাটসার নিচ্ছি, এইগুলাতে এক একটা করে গুহা আছে। এখান থেকে মানে পাথর কেটে সরিয়ে এর মধ্যে গুহা নির্মাণ করা হয়েছে, এবং সে অনেক বড় বড়, মানে বিশাল বিশাল হল ঘরের মধ্যে রয়েছে, যে কল্পনা করা যাবে না এত বড় বড় হল ঘর এরা কিভাবে নির্মাণ করলো। এই একটা আহ, গুহা মন্দির আছে, এটা কিন্তু দোতলা। এখানে একটা তলা দেখা যাচ্ছে, এখানে একটা তলা দেখা যাচ্ছে, 3 তলা পর্যন্ত গুহা মন্দির এখানে আমরা দেখেছি। এখান থেকে অনেকগুলো গুহা, আর এখান থেকে এই পাশ দিয়ে রাস্তা। এইটা এই, একবার আহ, মানে ঘোড়ার যে খুর ওই রকম, এরকম ভাবে ঘুরে এসেছে। ঘুরে এসে এই পুরো অঞ্চলটা আমরা অন্য ছবিতে হয়তো দেখাতে পারবো। ওখানে যে চিত্রকলা আছে, সেই চিত্রকলা আসলে আহ, নষ্ট হয়ে গেছে, বেশিরভাগটা নষ্ট হয়ে গেছে। এটা আহ, যেসব আহ, ঘরগুলাতে ছিল সেটা দেয়ালে এবং ছাদে ছিল, কিন্তু এটার যত্নের অভাবে এটা আসলে নষ্ট হয়েছে। এই চিত্রগুলাকে অনেকে ফেস্কো চিত্র বলে থাকেন, কিন্তু আদৌ ফেস্কো চিত্র এগুলো না। ফেস্কো চিত্রের মতো বা ফেস্কো চিত্রের ধারণা এখানে কিন্তু নেওয়া যেতে পারে। ফ্রেস্কো চিত্র পরবর্তী সময় এসেছে, যে যেখানে প্লাস্টারের সঙ্গে রং মিশিয়ে চিত্র তৈরি করা হয়। প্লাস্টারের কাজটাও হয়, আবার চিত্রকর্মটা তৈরি হয়।
কিন্তু এটা পাহাড় কেটে খোদাই করা, এখানে প্লাস্টারের কোনো কোথাও কোথাও কোনো প্লাস্টারের ব্যবহার নেই, কোথাও কোনো পাথরের টুকরো একটার সঙ্গে আরেকটা কোনো আঠা বা কোনো কিছু দিয়ে জুড়ে ফেলা হয়নি। এটা এখন শুধুমাত্র পাহাড় কেটে কেটেই তৈরি করা হয়েছে। তাহলে পাহাড় কেটে যখন একটা ঘর তৈরি করা হচ্ছে, তার ছাদ কিংবা দেয়ালে কিন্তু আদৌ প্লাস্টার নেই, শুধুমাত্র রঙের প্রলেপ দিয়ে এই ছবিগুলো আঁকানো হয়েছে। এবং বুদ্ধের যে জাতকের কাহিনী, আমরা যারা আহ, এই বৌদ্ধদের যে মাইথোলজি, সেটা আমরা যদি একটু অনুশীলন করি তাহলে আমরা জানবো যে গৌতম বুদ্ধ, তিনি তার আগের জন্ম, তার আগের জন্ম, তার আগের জন্মে কি ছিলেন, কিভাবে এটা বিবর্তিত হয়ে আজকে গৌতম বুদ্ধ হয়েছেন, এইটা তার শিষ্যদেরকে বলতেন। ওখানে তাদের যে মাইথোলজিক্যাল গ্রন্থ আছে সেখানে এটা আলোচনা আছে। এই এই গল্প বলার ক্ষেত্রে তিনি কোন জন্মে কি ছিলেন, তার বাবা মা কে ছিল, তার কাদের সঙ্গে কার কি সম্পর্ক ছিল, রাজার সঙ্গে তার কি সম্পর্ক ছিল, এসব বিষয় নিয়ে আলোচনা করেছেন। এবং সেই আলোচনা করতে করতে জন্মান্তর, যেহেতু বৌদ্ধ ধর্ম জন্মান্তর বিশ্বাস করে, ফলে বুদ্ধের জন্ম, একটা জন্মের পর একটা জন্ম, প্রতিটা জন্মে ত্যাগ স্বীকার করে মানুষের জন্য কল্যাণ করতে করতে আজকের বুদ্ধ, মানে আমি সেই সময় কথা বলছি, বুদ্ধ এই উন্নত দেবতা পদপূজ্য একজন মানুষ হয়েছেন কিভাবে। এই যে কাহিনী, সেই কাহিনীটিকে বলা হচ্ছে জাতকের কাহিনী। এই জাতকের কাহিনী গুলাই মূলত এই অজান্তা গুহার দেয়াল এবং ছাদে আঁকা হয়েছে। এখানে খুব প্রাকৃতিক রং ব্যবহার করা হয়েছে, তারপর আহ, গাছের পাতা এবং কাণ্ডের রস ব্যবহার করা হয়েছে, খনিজ গুঁড়াও ব্যবহার করা হয়েছে, এবং বিশেষ ধরনের আহ, আহ, বেলের আঠার মতো এরকম আঠা জাতীয় পদার্থ ওর সঙ্গে মিক্সার করে এই চিত্রকর্ম তৈরি করা হয়েছে। এটা চোখে সামনে দাঁড়িয়ে না দেখলে এটা কল্পনা করা যায় না যে কিভাবে এই কাজটি করা গেল। আমরা এখানে যে মানে আহ, এখানে দুটো ছবি আমরা রেখেছি। বাম ধারে যে ছবিটা, ডান ধারে যে ছবিটা, এখানে ফ্রেস্কো চিত্রটা দেখা যাচ্ছে, আর এটা একটা ঘরের পিলারটা দেখা যাচ্ছে। আর বাম ধারের অংশটা কিন্তু এই সামনের যে পরিবর্গার যে বিম, এই বিমের উপরে যে ভাস্কর্য এবং যে পিলার গুলোর সঙ্গে যে আহ, কারুকার্য করা হয়েছে, ভাস্কর্য করা হয়েছে, সেটা বোঝানোর জন্য এখানে চেষ্টা করা হয়েছে। এখানে একটা জিনিস বলে রাখা দরকার, এখানে যে স্থাপত্য কলা ব্যবহার করা হয়েছে, এই স্থাপত্য কলা ব্যবহার করবার ক্ষেত্রে যে ভবন নির্মাণ করা হয়েছে, সাধারণ ভবন নির্মাণ করবার জন্য ভবনের ভেতরে পরিবার্গা থাকে, কিংবা দরজার একটা কাঠামো থাকে, তারপর তার দরজার বাল তৈরি করা হয়। এখানে ঠিক সেভাবেই করা হয়েছে, কিন্তু ওই কড়ি বা বর্গা এখানে কিন্তু মূলত, বা বিম যেটাকে আমরা বলি বিল্ডিং এর ক্ষেত্রে, এখানে ভার বহন করছে তা কিন্তু নয়। কারণ এই বিল্ডিং এর উপরে কিন্তু হাজার মিটার উঁচু পর্বত, ফলে এটা ভেঙে পড়বার কোনো জায়গাই নেই। তার মানে আহ, এখানে যে পিলার গুলা ব্যবহার করা হয়েছে কিংবা এখানে যে বিম ব্যবহার করা হয়েছে, এগুলো কিন্তু কেবলমাত্র সৌন্দর্য সৃষ্টির জন্যই করা হয়েছে। এগুলা ওই উপরে ছাদটাকে ধরে রেখেছে, এটা ভাববার কোনো কারণ নেই। এটা একটা আশ্চর্য কাণ্ড, ওখানে না গেলে আসলে বোঝা যায় না যে কিভাবে এই আহ, কাণ্ডগুলো ঘটানো হয়েছে। আমরা এইরকম একটি একদম প্রাথমিকভাবে শুধুমাত্র পিলার গুলো তৈরি করা হয়েছে, এখানে বিশেষ কোনো শিল্পকর্ম তৈরি করা হয়নি, এবং এর ভেতরে কাজটাও অসম্পূর্ণ রয়েছে। এরকম একটা আহ, এই বৌদ্ধ মন্দিরের সামনে আমরা এখানে দেখা যাচ্ছে। আর এর ভেতরেই কিন্তু হলঘরগুলো যে কত বড় সেটা বোঝানোর জন্য আমরা একটা ছবি এখানে দেখাবো। এইটা কিন্তু একটা হলঘর, এবং হল ঘরের আমি একদম দরজার কাছে দাঁড়িয়ে কিন্তু এই ছবিটা নিয়েছি। এখানে এইগুলা কিন্তু পিলার, একটা পিলার, একটা পিলার, এই একটা পিলার, এবং এই পিলার গুলোর ভেতরে কিন্তু একটা নির্দিষ্ট দূরত্ব আছে। এই দূরত্বে পিলার গুলো তৈরি হয়ে পেছনে এই যে জায়গাটা, এটার নাম চৈতি। আমাদের সিলেবাসে যে কয়টা শব্দ আছে, এই ধর্মশালা সম্পর্কে আলোচনা বা স্থাপত্য, সেখানে মসজিদ মন্দিরের সঙ্গে কিন্তু বৌদ্ধদের এই চৈতি নিয়ে কথা আছে। আমরা চৈতি শব্দটা বা স্তূপ বলে, এটা নিয়ে আমি একটু পরিচয় করিয়ে দিলাম। এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু পাহাড়ের মধ্যে।
এত বড় একটা ঘর তৈরি করা হয়েছে, তার মানে এইটা 150 ফুট, 200 ফুট, 250 ফুট কিন্তু গভীর পর্যন্ত গেছে। এবং এই পিলার গুলোর ওধারে, এই সাইডটাতে আমরা এখান থেকে দেখাতে পাচ্ছেন, ওধারেও কিন্তু ঘর আছে। সেই ঘরগুলাতে এখানে বৌদ্ধ ভিক্ষুরা, তারপর যারা ওখানে শিক্ষার্থী ছিল তাদেরকে থাকবার কিন্তু ব্যবস্থা আছে। তো যাই হোক, আমরা এবার সামনের দিকে এদের ভাস্কর্য বা কারুকার্য সম্পর্কে একটু দেখানোর চেষ্টা করছি। এটা নিশ্চয়ই আপনারা অনুভব করতে পারছেন, এইগুলা কিন্তু পিলার, এগুলো পাথর কেটে কিন্তু পিলার করা হয়েছে। ও কোনো থাকে থেকে পিলার তৈরি করে এনে এখানে বসিয়ে দিয়ে এর ভরবহন করা হচ্ছে, এটা ভাববার কোনো কিন্তু কারণ নেই। এখানে আমরা যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে যে, যেহেতু পাহাড়ের উপর থেকে পানি কিন্তু বৃষ্টির পানিতে নেমে আসে, এবং এটা সংরক্ষণের খুব ভালো ব্যবস্থা ছিল তা কিন্তু নয়। এটা একটু গল্প ছলে একটা ইতিহাস একটু বলা দরকার। আমি বলেছি যে এই শিল্পকলা তৈরি করা শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব 300 থেকে শুরু করে খ্রিস্টাব্দ 500 পর্যন্ত, মানে 700 750 বছর ধরে। এরপরে এই আহ, এটা হচ্ছে আহ, যে গুপ্ত যুগ, ভারতের যে আহ, আহ, যে রাজন্য বর্গদের যে গুপ্ত যুগ, সেই গুপ্ত যুগের আহ, মানে শেষের দিকেই এসে এটা পরিত্যক্ত হয়ে যায়। আমরা জানি যে বিদেশি আক্রমণের ফলে, বর্গীদের আক্রমণের ফলে, আমাদের ভারতীয় উপমহাদেশের আহ, মানে প্রচন্ড আক্রমণের ফলে যে বৌদ্ধরা তখন তো বেশিরভাগ জায়গায় মূলত রাজা বা মহারাজা হিসাবে আহ, শাসন কার্য পরিচালনা করতেন। এদেরকে হটিয়ে দেওয়া হয় এবং কোনো কোনো ক্ষেত্রে এদেরকে নির্মূল করা হয়, মানে সমূলে নিহত করা হয়। এবং হাজার হাজার মানুষ একসাথে একই দিনে বা কয়েকদিনের মধ্যে মেরে ফেলা হয়। সেরকমই একটি আক্রমণের মুখে এই গুহাঞ্চল পরিত্যক্ত হয়। তারপর প্রায় 1000 বছর এই গুহার কেউ খবর জানতো না। এটা একদম পুরা জঙ্গলে ঢাকা হয়ে যায়। তারপর এই ইংরেজদের আহ, মাঝ বরাবর 1800 সালের দিকে আহ, একজন ইংরেজ সেনানায়ক, তিনি তার দল নিয়ে এই অঞ্চলটা, অজান্তা যে গুহা অঞ্চল, এই অজান্তা বাঘ শিকার করতে এসেছিলেন। তারা ওই পাহাড়ের উপরে উঠে দূর থেকে দেখে যে ওই পাহাড়ের গায়ে জানালার মতো দেখা যাচ্ছে দূর থেকে। তারপর ওরা উৎসাহী হয়ে এটা নেমে ওইটাকে দেখে, এবং এই ঘরগুলো দেখে, পরিত্যক্ত ঘরগুলোর কোথাও তো দরজা জানলা লাগানো ছিল না, দেখে এবং এর ভেতরে যে শিল্পকর্ম দেখে তারা বিস্মিত হয়, যেটা কিভাবে হলো, কিভাবে করলো, কারা করলো। এটা ইংরেজদের পরে রিপোর্ট করার ফলে ইংল্যান্ডের একটা জার্নালে প্রকাশ পাওয়ার পরে পরে গবেষক দল এখানে আসে, এবং এটা মানুষের আহ, দেখার এক জায়গা হিসাবে আসতে থাকে। কিন্তু প্রথম দিকে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, এখান থেকে মানুষ এখানে স্ট্যাচু খুঁড়ে বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, ফলে অনেক জায়গা নষ্ট করেছে। পরে গভর্নমেন্ট এটাকে পূর্ণরূপে আহ, তাদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। এই অজন্তা গুহা সম্পর্কে এখানে আমাদের কিছু আলোচনা এখানে আছে, তথ্যগুলো আমাদের জানা দরকার, যেটা পুরো পাথর কেটে কিন্তু এই শিল্পকর্ম তৈরি করা হয়েছে। আমরা কিন্তু একটা পিলারের ছবি এখানে বাম পাশে দিয়েছি। এই পিলারটা দেখলে কিন্তু বোঝা যায় এটা কিন্তু মূলত পাথরের পুরো অঞ্চল, সেখান থেকে কেটে মাঝের থেকে পাথর সরিয়ে দিয়ে এই পিলার তৈরি করা হয়েছে। এবং এই পিলারের গায়ে কিন্তু অনেকগুলা স্ট্যাচু আছে, এগুলাও কিন্তু ওই খোদাই করেই তৈরি করা হয়েছে। এবং এটা জীবজন্তুর ছবি আছে, মানুষের ছবি, মানে চিত্রকর্ম, এটাকে রিলিফ ভাস্কর্য বলে, এটা এভাবে তৈরি করা হয়েছে। এবং এখানে যে আলপনা শিল্প সৌন্দর্য তৈরি করা হয়েছে সেটাও কিন্তু অতি সুন্দর, অতি বিচিত্র। এবং একটা থেকে আরেকটা কিন্তু আহ, মিলানো বেশ কঠিন। তারপরেও এখানে একটা ইউনিফর্মিটি আছে। যখন একটি পিলারের গায়ে পাশাপাশি 5টা পিলার আছে, যে উচ্চতায় যে ধরনের বর্ডার করছে, সবগুলো বর্ডারে কিন্তু এক ধরনের শিল্পকর্ম বা চিত্রকর্ম ওখানে কিন্তু করা হয়েছে, বা রিলিফ কার্য করা হয়েছে। তো যাই হোক, এখানে বলা হচ্ছে যে এটা খ্রিস্টাব্দ 600 থেকে 642-এর মধ্যে এই এই গুহাগুলো আসলে তৈরি করা শেষ হয়েছিল, এবং খ্রিস্টপূর্ব আহ, 300 বলা হয়, কোথাও কোথাও 300 থেকে 200-র মধ্যেই, এই সময়ের মধ্যে এটা শুরু করা হয়েছিল। এইগুলা মূলত বৌদ্ধদের দ্বারা তৈরি, এবং তারা তাদের ধর্ম আহ, যে আলোচনা বা শিক্ষা এইটার জন্য, এবং বৌদ্ধ ভিক্ষু যারা এই ধর্ম যাজক, তাদের থাকবার জন্য, তাদের শিষ্যদের নিয়ে থাকবার জন্য এবং উপাসনা করবার জন্য এই অজান্তা যে গুহা মালা এটিগুলো নির্মাণ করা হয়েছিল। এখানে
চৈতি বা উপাসনালয় রয়েছে, যেটা আমরা একটু আগে দেখালাম। এখানে বিহার আছে বা সংঘ আছে, যেখানে শিক্ষা দেওয়ার জন্য পড়ালেখা করবার জায়গা আছে। এখানে যারা এই উপাসনালয়ে অবস্থান করছিল, সে শিক্ষক কিংবা শিক্ষার্থী কিংবা ধর্মযাজক, তাদের সবারই থাকবার জন্য আলাদা ব্যবস্থা আছে। শিক্ষার্থীদের জন্য ছোট ছোট কুঠরি করা, আবার শিক্ষকদের জন্য বা অন্যদের জন্য, অতিথিদের জন্য অতিথিশালায়, এবং তাদের খাওয়ার জন্য খাওয়ার বিশেষ জায়গা। এটা অপূর্ব শিল্পকর্ম তারা তৈরি করে ফেলেছে, বা এই ভাস্কর্য কর্ম করে ফেলেছে তাদের প্রয়োজনে। আজকের সময় এসে এটা যখন আমরা বিচার বা বিশ্লেষণ করি, তখন আমরা বুঝতে পারি যে কি চমৎকার একটা পরিকল্পনা নিয়ে এই বিশাল শিল্প সৌন্দর্য নির্মাণ করা হয়েছিল। এবং আমরা যদি হিসাব করি যে এখানে কিন্তু সে সময় কোনো যন্ত্র আবিষ্কার হয়নি, চাকার আবিষ্কার কিন্তু ওই মাত্রায় তখন বিকশিত হয়নি। তারপরেও এত বড় শ্রমসাধ্য কাজ কিভাবে শেষ করলো আজকের সময়, কিন্তু এটা বিশাল। আমরা আহ, ইলোরার গুহা নিয়ে যখন আলোচনা করব, তখন আমরা দেখব যে সত্যি বিস্মিত সব ঘটনা সেই সময় মানুষ আহ, করেছেন, যা আজকের সময় ব্যাখ্যা দেয়া কিংবা তাদের সেই আহ, বিচার বিশ্লেষণ করে তাদেরকে শ্রমশক্তি, তাদের বুদ্ধিমত্তা, তাদের জ্ঞান, তাদের প্রজ্ঞা যে কি মাত্রায় উন্নত ছিল, সেটা আমরা আসলে অনুভব করতে পারি। এবং সে কারণেই এটা আজকের আমাদের শিক্ষণীয় বিষয়। আমাদের শিক্ষার্থীদের জন্য আমাদেরকে আসলে শিখতে হবে। আমরা এই গুহাটার যে গুহা নাম্বার গুলো এবং সেই নাম্বারে কি কি আছে, এখানে তথ্যগুলো আছে, আরো কিছু তথ্য আমরা সরবরাহ করব। আমরা এই গুহাটার আরেকটা সাইড থেকেই এই গুহা অঞ্চলটাকে আমরা দেখতে পাচ্ছি। প্রথম শুরু করেছিলাম গুহাটার ডান দিক দিয়ে, বা শুরু প্রান্ত। আর এই মুহূর্তে যে দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি, এটা হলো শেষ প্রান্ত। আর এই গুহাগুলো, এটা 28-29 যে অঞ্চলটাই, সেই অঞ্চলটাই। এবং এই সংখ্যা দিয়ে গুহার যে চিহ্নিত করা, সেটা পাশের মানচিত্র আমরা কিন্তু দেখিয়েছি। আর বাঘ নদীর যে প্রবাহ, সেটাও এখানে দেখানো হয়েছে। এইটা যে ভিউ পয়েন্ট, যে জায়গাটাই, এইখানটাই মূলত ইংরেজ সৈন্যরা এসে দাঁড়িয়ে মূলত এই গুহাটা আবিষ্কার করেছিল। এবং তাদের এই আবিষ্কারের কারণে আজকে আমরা এই অমূল্য সম্পদ সংরক্ষণ করবার সুযোগ পেয়েছি। এই হচ্ছে আমাদের আজকের মোটা দাগে আলোচনা। আমরা পরবর্তী ক্লাসে এর এর উপরে প্রত্যেকটা গুহার মধ্যে কি কি আছে সেই বিষয়গুলো আমরা আলোচনা করব, এবং সেখানকার যে শিল্পকর্ম, তাদের ব্যাখ্যা, এবং কি কি কারণে সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেসব বিষয় নিয়ে আমাদের আলোচনা থাকবে। তারপরে আমরা আহ, আরেকটি ক্লাসে ইলোরা নিয়ে আমরা কথা বলবো, বাঘ এবং রাজগীর নিয়ে কথা বলে আমাদের এই পর্বের আলোচনাটা আমরা শেষ করব। আমরা আশা করছি যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হওয়ার আগেই এই বিষয়ে আমরা আলোচনা শেষ করে আমরা আহ, আমাদের সারা পৃথিবীতে যে সভ্যতা নির্মিত হয়েছিল, সেই সভ্যতা আমরা একে একে সমস্ত সভ্যতার আলোচনার পর্বটা আমরা শুরু করতে পারবো। তো শিল্প সংস্কৃতির যে অংশটা, সেই অংশের আলোচনার আহ, আমরা প্রায় শেষের দিকে। আমরা প্রাচীন শিল্পকলা নিয়ে আলোচনা করছিলাম। আজকে মূলত অজন্তা গুহা এবং সেখানকার যে গুহা মন্দিরগুলা এবং সেই সব মন্দিরে কি আছে সেই নিয়ে আমরা একটা আলোচনা করবার চেষ্টা করেছি। অজন্তা কিংবা ইলোরা নিয়ে পড়তে চাইলে অনলাইনে অনেক তথ্য পাওয়া যাবে। আবার সমৃদ্ধ বইও আছে, আমরা সংগ্রহ করতে পারলে আমাদের ভালো হয়। তো যাই হোক, আমরা আজকের আলোচনাটা শেষ করতে চাই এখন। কেউ যদি কোনো বিষয়ে প্রশ্ন বা এই জাতীয় কোনো কথা থাকে, তাহলে আমরা কথা বললে আমি সেই প্রশ্নের উত্তর দিয়ে শেষ করবো। স্যার আসসালামু আলাইকুম। না এখন হয়নি। হ্যাঁ, আমি শুনছি। সীমা, শুনছি। স্যার আমি বাবুরে বলছিলাম। ও, আচ্ছা আচ্ছা।